বিষয়বস্তুতে যাই। গত পরশু আমরা একটা আলোচনা করেছি, পত্রপত্রিকায় নিউজ হয়েছে সেই সোর্সে, এবং চারদিকে একটা আলাপ আছে যে জামাতে ইসলামী প্রথমে তো একটা অভিযোগ ছিল যে জামাত নির্বাচন চায় কিনা। তারপরে এবার নির্বাচনের যে আয়োজনটা হয়েছে, এই নির্বাচনের শেষ পর্যন্ত কি জামাত থাকবে কিনা। জামাত রাজনৈতিক মাঠে যখন বলছে যে প্রশাসন একদিকে হেলে পড়েছে, বিএনপির প্রতি তার অভিযোগ আছে, তারেক রহমানের প্রোটোকল নিয়ে তার অভিযোগ আছে, সেই প্রেক্ষাপটে জামাত এনসিপি জোট বা জামাত জোট কি নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা আশঙ্কা, যেটাই বলি, আছে কিনা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে একটা ব্যাপক আলোচনা আছে জামাত যেটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের চেয়ে গণভোটের দিকে বেশি আগ্রহী। আমি আপনার কাছ থেকে জবাব চাচ্ছি, উত্তর চাচ্ছি, আপনার কাছে যে তথ্য আছে এবং আপনার কাছে বিশ্লেষণ আশা করছি। মেজর মোশাররফ আখতারুজ্জামান রাজু। ধন্যবাদ পুনিয়া, ধন্যবাদ তুমি আমাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সেই সঙ্গে তোমার অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাই আমার অন্তিম সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। তুমি অনেক বিশাল ভূমিকা দিয়েছো এখানে। আমাদের তো কিছু মানুষের সন্দেহ বাতিক আছেই, যে পরীক্ষা পাশ করবে চাকরি হবে না, চাকরি হবে বেতন পাবে না। এটা তো বাংলাদেশের বাঙালি চরিত্রের সঙ্গে মানানসই, বহুকাল ধরে চলে আসতেছে। আমরা অত্যন্ত সন্দেহ বাতিক একটি জাতি। আমাদের খুব একটা বীর আমাদের দেশে তৈরি হয় নাই। আমরা সবসময় বীরের ভাব দেখাই, বীরত্বপনা কথাবার্তা বলি। আমরা মানে বাকপটু, আমরা কথাবার্তায় রাজা উজির মারতে পারি, কিন্তু রাজা উজির হতে পারি না। আমাদের সবকিছুতেই আমরা নেতিবাচক বিষয়টিকে সামনে তুলে ধরে নিয়ে আসি। আজকে নির্বাচনের সকল প্রস্তুতি যেখানে শেষ হয়ে গেছে, এখন যেখানে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের চূড়ান্ত যাচাই বাছাই চলছে, এমনকি যাদের রিটার্নিং অফিসার যে সমস্ত প্রার্থীদের বৈধতা বাতিল করেছেন তাদের আপিল চলছে। সে আপিলও আজকে 2 দিন 3 দিন হয়ে গেছে, এবং সেখানে অনেকে ফেরত পাচ্ছেন। মানুষের মধ্যে একটা বিশেষ উচ্ছ্বাস উদ্দীপনা শুরু হয়েছে, নির্বাচন সামনের দিকে এগোচ্ছে। এখন আমরা অনেকেই অনেক কথার উপরে আমরা অনেক কিছুই বলার চেষ্টা করছি। জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে, বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে, এটি স্বাভাবিক, করুন। এখন সাম্প্রতিক আমরা দেখলাম গতকালকে সাংবাদিক মহোদয় সাহেবরা, ঢাকা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আমার, তারা গতকালকে জননেতা তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। সেখানে উনি অনেক বক্তব্য দিয়েছেন। এই মাহমুদুর রহমান মান্না সেদিন দেশমাতা খালেদা জিয়ার কাছে মিনিটে মিনিটে গেছেন। একদিন সেনাবাহিনীর সঙ্গে টেলিফোনে কথা বলেন, আবার ম্যাডামের কাছে যান। ম্যাডাম বলছে, ধমক দিয়ে বলছে, আমি তো বলছি 12টা পরে আসেন। এই মাহমুদুর রহমান মান্না সরি মান্না ভাই মনে করবেন না, আমি মান্না কথাটা আসে। এই মাহমুদুর রহমান সাহেব আজকে নসিহত করেন তারেক রহমান সাহেবকে সামনে দাঁড়িয়ে। তারেক রহমান সাহেব নাকি দেশের খবর রাখেন না, আর দেশের খবর রাখেন তিনি। এই যে ধান্দাবাজ ফিরিন্দিবাজ সাংবাদিক, স্বঘোষিত সম্পাদক সাংবাদিক হয়েছেন, তিনি এই ধরনের বিভ্রান্তমূলক কথা বলে দেশটাকে আরো বিভ্রান্তের দিকে নিয়ে যান। প্রথম প্রশ্ন হলো, তারেক রহমান সাহেবের কাছে গিয়ে তোমার বক্তব্য দেওয়ার কি প্রয়োজন ছিল? এটা তো তেলবাজির আরেক রকমের ফান্দা ফিকির, অর্থাৎ অনেক সময় নেগেটিভ কথা বলে পজিটিভ করার জন্য, কনভার্ট হওয়ার জন্য। তারেক রহমান সাহেব তার মুখের উপরে সমুচিত জবাব দিয়েছে। আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে উনি জবাবটা দিতে পেরেছেন, উনি ধরতে পেরেছেন যে এই ধান্দাবাজ ফিরিবিবাজদের কিরকম মনোভাব। কাজেই সেদিন তিনি বলে দিয়েছেন। কাজে মাহমুদুর রহমান সাহেবদের সম্বন্ধে সাবধান থাকতে হবে। অনেকেই তাকে নিয়ে অনেক কথা বলছেন। আমি মনে করি মাহমুদুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। সে নিজেকে খুব বড় মনে করে, নিজেকে খুব ভাব দেখায়। ওই শ্বশুরের টাকায় যেটা হয়, মানে ঘর জামাইরা যেটা হয়, ঘর জামাইরা তো নিজে কামাই করতে হয় না, ওই ঘর জামাইরা যে ভাবসাব দেখায়, তিনি এরকম একজন ঘর জামাই সাহেব। আমি জানি ওনা মানে বক্তব্যে পিনাকি বাবু হয়তো খেপে যাবেন, হয়তো ইলিয়াস সাহেব খেপে যাবেন, কিন্তু আমি ইলিয়াস বন্ধুকে, পিনাকি বন্ধুকে অনুরোধ করবো, এই মাহমুদুর রহমান বন্ধুকে আপনি তো চিনেন, আজকে থেকে নয়, অনেক আগে থেকে চিনেন, আমার চেয়ে অনেক ভালো চিনেন আপনারা ওনাকে। ওনাকে কোন জায়গায় কখন কোন জায়গায় পেয়েছেন যুদ্ধে। উনিও তো মুস্তাকা দিয়ে বাংলাদেশ চলে গিয়েছিলেন, উনিও তো মামলায় কয়েকদিন জেল খেটে আর টিকে থাকতে পারেন নাই, উনি বাংলাদেশ ছেড়ে চলে গেছিলেন। আজকে সেই মাহমুদুর রহমান সাংবাদিকদের নিয়ে কথা বলেন। আজকে আমি খুব কষ্ট পেয়েছি, ব্যক্তিগত খুব কষ্ট পেয়েছি, যখন আমি মানব জীবনের মতিউর রহমান ভাইয়ের কথা বললেন। উনি বলেন বাংলাদেশে নাকি অতি উগ্রবাদের উত্থান হচ্ছে, একটি ধর্মীয় উগ্রবাদ উত্থান হচ্ছে, সেই উগ্রবাদকে রক্ষা করার জন্য একমাত্র ব্যক্তি তারেক রহমান। মতি ভাই, আপনারই মতিভ্রম কেমন হলো? আপনি কি করে বলতে পারেন যে একমাত্র তারেক রহমানের কাছে কোনো জাদু আছে যে তিনি একমাত্র এই দেশে উগ্র ধর্মীয় বাদ যদি উত্থান হয় তাহলে উনি সেটাকে প্রতিহত করতে পারবেন? তার মানে কি আবার ব্যক্তি পূজা শুরু করতে চাচ্ছে মতি ভাই? মতি ভাই, আপনার কাছ থেকে কথাটা আমরা আশা করি নাই। হ্যাঁ, আমি জানি আমেরিকার দৃষ্টিভঙ্গি হয়তো এটা, আমেরিকা হয়তো বাংলাদেশে উগ্রবাদী উত্থান দেখতে চায় না, এটা আমরাও চাই না, জামাত ইসলামে চায় না বাংলাদেশে উগ্রবাদী উত্থান হোক।
জামাত ইসলামের পরিষ্কার স্পষ্ট বক্তব্য। জামাত ইসলাম বলেছে এখানে উগ্রতার কোনো সুযোগ নাই, এখানে কোনো উগ্র জনগোষ্ঠী হোক, উগ্র ধর্মান্ধ হোক, উগ্র কোনো যে কোনো মতবাদ হোক, কোনো উগ্রতার স্থান বাংলাদেশে নাই। মতিউর রহমান ভাই সেখানে আপনি গেছেন, রিসেপশন দিয়েছেন, আপনাদের দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, সেখানে আপনি হঠাৎ করে উগ্রবাদীদের বিরুদ্ধে উস্কাই দিলেন কেন? উগ্রবাদী উস্কাই দিলেন, উগ্রবাদীরা কি এতই দুর্বল? আপনার উস্কানির জবাব যদি কেউ দিতে যায় তাহলে তো আপনার অফিসের সামনে একটা হামলা হতে পারে, তখন তো বলবেন কিন্তু আপনি উগ্রবাদী বলে যে কথাটা বললেন, তার মানে উগ্রবাদীরা যদি এখন জবাব দেয় হ্যাঁ আমরা এটা করবো, তাহলে মতি ভাই এই ধরনের বক্তব্য আপনার মতো সিনিয়র জার্নালিস্ট, এটা আমি কি বলবো মতি ভাই? আপনাকে তো মানুষ, আপনি সেই বিবিসি থেকে, সেই ভয়েস অফ আমেরিকা থেকে যখন বক্তব্য দিতেন আপনার কথা মানুষ শুনতো। এরশাদ বিরোধী গণ আন্দোলনের আপনি একটা ভয়েস ছিলেন, আপনার কথা মানুষ শুনতো। আজকে আপনি বলেন যে আমাদের উগ্রবাদ প্রতিহত করতে হবে, সকল দলের কাছে আবেদন জানান যে উগ্রবাদ প্রতিহত করতে হবে। আপনি কি করে বলেন একজন তারেক রহমান সাহেব, একজন ব্যক্তি, তিনি কি করে, উনি যত বড় নেতাই হন, উনি একজন ব্যক্তি কি করে যদি উগ্রবাদে উত্থান বাংলাদেশে হয় কোনো কারণে, আল্লাহ না করুক, তারপরে উনি একা প্রতিহত করতে পারবেন? আর এই যে ওনাকে একটা দায়িত্ব দিলেন, তাহলে কালকে তো উনি আবার একজন নব্য ফেসিবাদ হয়ে যাবে। উনি তো বলবেন আমাকে মতিউর রহমান সাহেবরা দায়িত্ব দিয়েছে এদেশে উগ্রবাদ রুখতে হবে। তখনই তো বাকশালে প্রশ্ন আসবে, তখনই তো এই সমস্ত আইন যে শেখ হাসিনা আইনগুলা করেছে, যে আপনার ডিজিটাল আইন, এই আইন, সেই আইন, অপারেশন আয়রন শিল, এই ক্লিন হার্ট, তারপরে ওই যে এই সমস্ত অপারেশনের নামে বাংলাদেশের জনগণের উপর আবার দমন নীতি চলে আসতে হবে। কারণ তখন যে কে উগ্রবাদ, কারা উগ্রবাদী করছে, সেটা বের করার জন্য একটা কাউন্টার ফোর্স তৈরি করতে হবে। তখন তো আবার আমাদেরকে র্যাবের উপর দায়িত্ব দিতে হবে, আবার র্যাবের শক্তিশালী সংগঠন করে তুলতে হবে, আবার তো গুম খুন শুরু হয়ে যাবে। কারণ উগ্রবাদীরা যারা উগ্রবাদ দেখাবে তাকে তো উগ্রবাদের মাধ্যমে আপনি প্রতিহত করতে যাবেন, তার মানে বন্দুক দিয়ে দিবেন, সেখানে মানবতা কোথায় আসবে? কাছে মতি ভাইয়ের মতো লোক যদি, আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক যদি, যার কথা আমরা বেদ বাক্যের মতো শুনি, যারা বক্তব্যকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনি, যাকে বাংলাদেশের বিবেক বলে মনে করি, তিনি যখন বলেন একজন ব্যক্তিকে দায়িত্ব দেন, যখন বলেন তারেক রহমান সাহেবের মতো লোকের প্রয়োজন আছে, তখন এটাকে চাটুকারিতা বলতে হয় মতি ভাই। মতি ভাই, এটা আপনার জন্য চাটুকারিতা হয়ে যায়। আপনি এটা বলতে পারেন না, আপনি শুধু বিএনপিকে বলতে পারেন না, আপনি আমাদের গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে সারা বাংলাদেশের মানুষের কাছে, সকল রাজনৈতিক দলের কাছে আপনি আবেদন করতে পারেন। আমি আপনার সেই আবেদনের সঙ্গে একমত পোষণ করব এবং সকল রাজনৈতিক দল একমত পোষণ করবো যে বাংলাদেশে যেন আর উগ্রবাদে উত্থান না হয়। বাংলাদেশে কোন রকম উগ্রবাদ, সে ধর্মীয় উগ্রবাদ হোক, কোন মতবাদ ভিত্তিক উগ্রবাদ হোক, কোন ব্যক্তি উগ্রবাদ হোক, কোন রাজনৈতিক দলের উগ্রবাদ হোক, কোন উগ্রবাদ যেন বাংলাদেশে স্থান না পায়, এটা আপনি সকল রাজনৈতিক দলের কাছে আবেদন জানাতে পারেন। এবং আপনি আশা করতে পারেন এমন একটি রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভ করুক যারা কার্যকরী ভাবে উগ্রবাদকে রুখতে পারবে। এটাই তো আপনার কাছে আমাদের কাম্য ছিল। আপনি একটা রাজনৈতিক দলকে নির্দিষ্ট করছেন কেন, একজন নেতাকে নির্দিষ্ট করছেন কেন? এটা তো চাটুকারিতা হয়ে গেল মতি ভাই। মতি ভাই, আমি আশা করি আপনার অনুষ্ঠানটা দেখবেন, না হলে আমি পুনিয়াকে বলবো তুমি এই ক্যাপশনটু করে মতি ভাইয়ের কাছে পাঠাবে, কারণ এটা জাতিকে আহত করেছে মতি ভাই, আমাদেরকে আহত করেছে। আমরা হতাশ হয়েছি, হতাশ হওয়া উচিত নয়। আমি হতাশায় কোনো বিশ্বাস করি না, তাই আমি প্রতিবাদ করি। এই জন্য আমি হতাশ না হয়ে আপনার এই বক্তব্যটার বিনীত প্রতিবাদ করলাম। আপনি কোনো ব্যক্তির প্রতি এটা আপনার দেওয়া উচিত হয় নাই। কাজে আমি আপনাকে বিনীতভাবে বলবো, আসেন আমরা সবাই উগ্রবাদকে রুখতে চাই। শুধু একজন ব্যক্তি নয়, আমরা সবাই মিলে সারা বাংলাদেশের মানুষ আমরা উগ্রবাদকে রুখবো। এই জন্য কোনো আইন করে নয়, কোনো বাহিনী করে নয়, এটা আমরা ব্যক্তিগত পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, দলীয় পর্যায়ে আমরা সবাই উগ্রবাদ মোকাবেলা করব। বাংলাদেশে উগ্রবাদ উত্থান হবে না যদি সকল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয় তারা কোনো উগ্রবাদকে স্পন্সর করবে না। জামাত ইসলাম তো করবেই না। কাজে আপনি জানি আপনি কাকে ইঙ্গিত করছেন, কাকে ইঙ্গিত করার চেষ্টা করছেন। জামাত ইসলামী যদি বাংলাদেশে জয়লাভ করে তাহলে কোনো অবস্থাতেই এখানে ধর্মীয় রাষ্ট্র হবে না, এটা স্পষ্ট জেনে রাখেন। আমাদের জামাতে আমির পরিষ্কার বলে দিয়েছেন এখানে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মিলে, সকল জাতি ছোট বড় সবাই মিলে একসঙ্গে থাকবে, সবার অধিকার সংরক্ষণ করা হবে, সবার অধিকার আমানত হিসেবে জামাত ইসলাম দেখবে। জামাত ইসলাম সকল মহলের, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল জাতি উপজাতি নির্বিশেষে সবার অধিকার অক্ষুণ্ণ রাখবে, এটা জামাতের অঙ্গীকার। রাজনীতিতে জনগণের কাছে আমরা নেতিবাচক বক্তব্য তুলে ধরাচ্ছে, আসেন আমরা ইতিবাচক বক্তব্য তুলে ধরি। আমাদের রাজনীতিতে একটা বড় খুব খারাপ জিনিস হয়েছে, আমরা প্রতিপক্ষকে সবসময় হীন করার চেষ্টা করি, নিচু করার চেষ্টা করি, ছোট করার চেষ্টা করি, কিন্তু তাতে যে আমরা নিজেরাই ছোট হই, নিজেরাই হীন হই, নিজেরাই দুর্বল হই, এটা একবার ভাবি না। আমি কেন ভাবতে পারি না
আমার যে বিরোধী সে আমার চেয়ে বড়, আমার চেয়ে মহান, আমার চেয়ে মহিয়া, আমি তার সঙ্গে প্রতিযোগিতা করে তার চেয়ে বড় মহত্তর হব, তার চেয়ে বড় বীর হব, তার চেয়ে আরো বড় রাজনীতি সচেতন ব্যক্তি হব, জনগণের প্রতি আরো বেশি কল্যাণ করব। কেন বলতে পারি না? আমি কেন বলতে পারি না এখনো আমার প্রতিপক্ষকে আমি আমি অতিক্রম করতে পারি নাই, আমার প্রচেষ্টা এখনো তার চেয়ে আরো ভালো কাজ করব? কেন আমরা একজন আরেকজন গালাগালি করি, একজন আরেকজনকে দোষারোপ করি? দোষারোপের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারেক রহমান সাহেব সুন্দর কথা বলেছেন যে আমরা আর প্রতিশোধ, আমরা আক্রোশের রাজনীতি করতে চাই না। আজকে পোড় খাওয়া মানুষ, জীবন থেকে শিখা মানুষ আজকে তারেক রহমান যে বক্তব্য দিয়েছে আমি ওনার সঙ্গে শতভাগ একমত। আর প্রতিশোধের রাজনীতি নয়, প্রতিরোধের রাজনীতি নয়, প্রতিপক্ষকে ঘায়ল করার রাজনীতি নয়। আসেন আমরা সবাই মিলে জনগণের কল্যাণ করি, দেশের কল্যাণ করি, মানুষের কল্যাণ করি। আমরা পরের দেশের মুখাপেক্ষি না হয়ে কোনো প্রতিবেশী হোক, দূরদেশী হোক, ভিনদেশী হোক, কাউকে শত্রু ভাবা আমাদের কোনো প্রয়োজন নাই। তারা সবাই আমাদের বন্ধু, যতক্ষণ না পর্যন্ত বন্ধু আমার বিরুদ্ধে শত্রু কাজ না করে। আমি ততক্ষণ পর্যন্ত সবার সঙ্গে বন্ধু থাকবো যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার বিরুদ্ধে বিট্রে না করবে। আমি ভারত সহ সকল রাষ্ট্রের প্রতি আমরা অত্যন্ত আন্তরিক বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে আগাবো। জামাত ইসলাম পরিষ্কার করে দিয়েছে আমাদের দেশের বাইরে আমাদের কোনো শত্রু নাই। আমরা সবার সঙ্গে মিলেমিশে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব, যেখানে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। আল্লাহ সন্তুষ্টি নিয়ে আমরা মানব গোষ্ঠীর কল্যাণ করব, দেশের মানুষের কল্যাণ করব, সারা বিশ্বে শান্তির পক্ষে আমরা কাজ করব। এটাই তো আজকের প্রত্যাশা। তাই আজকে তুমি যে বলছো নির্বাচন হবে না, এই হবে না, সেই হবে না, ভাই আজকে তো এটা পরিষ্কার। প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। এটা তো স্পষ্ট, এই সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। কতগুলা ঘটনা, জাতীয় পর্যায়ে ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাগুলো আমাদের জীবনে অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছিল। তারেক সমান দেশের ফিরে এসেছেন, সরকার সম্পূর্ণ সহযোগিতা করেছে, সকল রাজনৈতিক দল সহযোগিতা করেছে, ওনাকে নিরাপদে দেশে আসার সকল ধরনের ব্যবস্থা তারা সবাই ব্যবস্থা করে দিয়েছে, মাথা পেতে মেনে নিয়েছে। দেশমাতা খালেদা জিয়া অকালে চলে গেছেন আমাদের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে। উনি ছিলেন জাতির মাতা, উনি ছিলেন জাতির অভিভাবক। আপনি দেখেছেন উনার জানা যায় সকল ধর্মে, সকল জাত, রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই সেই উনার উনি মৃত্যুর মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেছেন যে উনি সত্যিকারই বাংলাদেশের জনমাতা, গণমাতা, দেশমাতা। তিনি বাংলাদেশের একমাত্র অভিভাবক ছিলেন যার কাছে সবাই আসতে পারে। কাজে এখানে আমরা সেই ঘটনাগুলোকে আমরা অন্য দৃষ্টি দেখি। দেশ বিদেশের সকল দেশের, প্রায় সকল দেশের রাষ্ট্রপ্রধানরা ওনাকে শোক জানিয়েছেন। এটা আমাদের জন্য গর্বের জিনিস, বাংলাদেশের জন্য গর্বে যে বাংলাদেশের নেতাকে পৃথিবীর সকল দেশের নেতারা ছিলেন। তার অকাল মৃত্যুতে তারা মর্মাহত হয়েছেন, সুখাবিত হয়েছেন, সেটা জানিয়েছেন। সেই জন্য আমরা সারা বিশ্ববাসীর কাছে কৃতজ্ঞ। আজকে সে দেশমাতা খালেদা জিয়াকে আমরা ফিরে পাবো না, কিন্তু সে দেশমাতা খালেদার প্রতি আমরা সবাই অকৃত্রিম শ্রদ্ধা সম্মান জানিয়েছি। এই জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। আমরা দেশমাতা খালেদা জিয়ার এই অকাল প্রয়াণে আমরা সুখাবিত। আমরা সবাই আমরা দুঃখ বেদনা নিয়ে অনুসরণ করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ পর্যায়ে স্থান দেয়, এটা বাংলাদেশের সকল মানুষের কামনা। আজকে নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে, মনোনয়ন হয়ে গেছে। আজকে তারেক রহমান সাহেব একজন রাজনৈতিক দলের নেতা, উনার প্রতি কোন রকম আলাদা সুযোগ দেওয়া যাবে না, এটা দিলে অন্যায় হবে। তারেক রহমান সাহেবের নিরাপত্তার ব্যাপারে ওনার নিজের ব্যবস্থা নিজে নিতে হবে। উনি সরকারি প্রোটোকলে আর নির্বাচন না শেষ হওয়া পর্যন্ত নিতে পারেন না। যদি এটা নেন সেটা রাষ্ট্রের জন্য অনাচার হবে, অবিচার হবে এবং নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে। তারেক রহমান সাহেবের নিজের নিরাপত্তা দেওয়ার মতো ক্ষমতা ওনার নিজেরই দলেরই আছে, নিজের দল বাহিনী আছে, তারাই দেবে। বিএনপি যথেষ্ট জননেতা তারেক রহমান সাহেবকে নিরাপত্তা দেওয়ার জন্য, তার জন্য আলাদা কোনো বাহিনী লাগবে না, কোনো সরকারি কোনো মদত লাগবে না। কাজে উনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তিনি 2টি আসন থেকে প্রার্থী হয়েছেন। সেখানে অতিরিক্ত পুলিশ দেওয়া, অতিরিক্ত নিরাপত্তা দেওয়া মানে তার প্রতি একটা আলাদা ফেভার করা, আলাদা সৌজন্য দেখানো, ওইটা জনমানুষের মধ্যে আলাদা অ্যাটেনশন ড্র করবে, তাদের দৃষ্টি আকর্ষিত হবে। নির্বাচনের দৃষ্টি আকর্ষণ করা এটা একটা বিশাল প্রভাব, যার দিকে মানুষের দৃষ্টি যাবে। মানুষ পোস্টার, ব্যানার, বক্তৃতার মাধ্যমে কি করার চেষ্টা করে? মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। সেখানে যদি অতিরিক্ত পুলিশ দিয়ে, সামরিক বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিভিন্ন ভাবে সাংবাদিকদের দিয়ে বড় বড় ফলাও করে খবর রচনা করে উনার একটি ছোট্ট বক্তব্যকে যদি বড় শিরোনাম করে দেওয়া হয়, তাহলে এটা নির্বাচনকে অবশ্যই প্রভাবান্বিত করবে। অবশ্যই নির্বাচনে পক্ষপাতিত্বের আচরণ হবে, অবশ্যই নির্বাচনের নিয়ম নীতি রীতি লঙ্ঘিত হবে। এটা আমার মনে হয় তারেক রহমান সাহেব করবেন না, নিজের থেকে করবেন না। উনি দেখেন উত্তরবঙ্গের সফর
বন্ধ করে দিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। দ্যাটস গ্রেট লিডার। এটাই তো নেতৃত্বের গুণাবলী, এটাই তো নেতা দেখিয়ে দিয়েছে ঠিক আছে মানুষ যেটা চায় না আমি সেটা করব না। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাতে পারি আমরা, এবং ধন্যবাদ জানানো উচিত যে আজকে তারেক রহমান সাহেব ততটুকুই বুক করবেন, ততটুকুই ব্যবহার করবেন যতটুকু একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে নির্বাচনের সময় তার প্রাপ্য। তার বেশি তিনি নিবেন না, এটাই জনগণের কাম্য। এটা বাড়াবাড়ি হয়ে গেছিল, এই জন্যই জামাত ইসলামকে কথা বলতে বাধ্য হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে যে দেশে ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কারো কারো প্রতি অত্যন্ত আনুগত্য দেখানো হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি করছে না, জনগণের ভোটাধিকার বা নির্ভয়ে ভোট দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করছে না। এটা অন্য কিছু না। নাহিদ যে কথাটা বলেছে এটা অন্যভাবে নিয়েন না, এটা স্পষ্ট। আপনি যদি একা সবকিছু ভোগ করতে যান তাহলে অন্যে তার প্রাপ্য পাবে না, এটি তো স্বাভাবিক। একটি রাজনৈতিক দলকে যদি আপনি সবকিছু ভোগ করার সুযোগ দেন, তাকে গাড়ি বাড়ি সুযোগ সুবিধা, তার নিরাপত্তা যদি বিশেষ নিরাপত্তা দেন তাকে দেন, তার মানে অন্যরা নিরাপত্তা কম পাবে, এটাই তো স্বাভাবিক। কাজে আপনি কেন একজন অতিরিক্ত দিবেন, কি কারণে দিবেন, কি প্রয়োজন দিবেন? সেও তো এই দেশের গণতন্ত্রে অংশগ্রহণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, তাকে কেন আপনারা হ্যান্ডিক্যাপ দিবেন, তাকে কেন আপনি অতিরিক্ত নম্বর দিবেন, তাকে কেন আপনি সুযোগ সুবিধা অতিরিক্ত দিবেন? তার তো অতিরিক্ত সুযোগ সুবিধা নেওয়ার কোনো অধিকার নাই, কোনো অধিকার থাকতে পারে না। তার জনমত বেশি আছে না কম আছে সেটাই তো প্রমাণ হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। এর আগের থেকে আপনারা কি করে বলেন অমুক দল এত বিজয়ী হবে, অমুক দলের প্রতি আমাদের আনুগত্য থাকবে, এটা অন্যায়। এটারই প্রতিবাদ জামাত ইসলাম করেছে, এটারই প্রতিবাদ নাহিদ করেছে।